অসংখ্যবার ঘুরে যাওয়া সেই চেনা দীঘা, কিন্তু বিভিন্ন সময় এর বিভিন্ন রূপ। তাই শুধু সমুদ্রের দিকে তাকিয়ে থাকলেই এক অদ্ভুত ভালো লাগায় ভেসে যেতে দু একদিনের ছুটিতে আবার সেই দীঘা। দীঘার সব হোটেলে বাস যেহেতু ডাইনামিক ফেয়ার, অর্থাৎ চাহিদা বেশি হলে দাম বেশি আর চাহিদা কম থাকলে দাম কম, তাই ঝোপবুঝি কোপ মারার মতো আমাদের এবারের ট্যুরটা অনেকটা বলতে গেলে কম খরচে উচ্চমানের পরিষেবা, অর্থাৎ লো কস্ট হাই ভ্যালু ট্যুর। সেই গল্প পুরো জানতে চলুন শুরু করি একদম প্রথম থেকে। এমনিতেই বীভৎস গরমের পরে ওয়েদার একটু ঠান্ডা হওয়াতেই আগের দিন প্ল্যান করে পরের দিনই বেরিয়ে পড়া। হাওড়া স্টেশন টিকিট কেটেছি প্রিমিয়াম তৎকালে, অর্থাৎ একদিন আগেও টিকিট পাওয়া যায় প্রিমিয়াম তৎকাল হলে। ট্রেন ছাড়বার সঠিক টাইম 6:45। ট্রেনের নাম তাম্রলিপ্ত এক্সপ্রেস, কিন্তু ট্রেন লেট। অবশেষে ট্রেনের ঘোষণা, ট্রেন ছাড়বে 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে, এগিয়ে চলা 19 নম্বর প্ল্যাটফর্মের দিকে। সেই প্রতীক্ষিত ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকছে। এই ট্রেনটি দিনে দুবার করে দীঘা যাওয়া আসা করে, সকালে তাম্রলিপ্ত ও বিকালে কান্ডারি এক্সপ্রেস। তবে এখন মাঝে মাঝেই এই ট্রেনটি লেট রান করছে বলে খবরে শোনা গেল। ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে সাঁতরাগাছি, উলুবেড়িয়া, নেচেদা, তমলুক আর কাথি পেরিয়ে এবার আমরা পৌঁছে গেলাম রামনগর স্টেশনে। এই রামনগর স্টেশনের পরেই দীঘা স্টেশন, আর ঠিক মিনিট 10 লাগবে পৌঁছতে দীঘা। হাওড়া থেকে দীঘা ট্রেনে মাত্র 185 কিলোমিটার, সময় লাগে 3 ঘন্টা 20 মিনিট। এছাড়াও সড়ক পথেও আসা যায়, এর বিস্তারিত আমি পরে জানিয়ে দিচ্ছি। স্টেশন রামনগর। রামনগর ছেড়ে ট্রেন এবার পৌঁছে যাবে দীঘা স্টেশনে। ট্রেন ঢুকছে দীঘা স্টেশনে। এবার নামার পালা। দীঘা থেকে নেমেই আমরা প্রথমে যাব আমাদের যে হোটেল বুক করা আছে সেই হোটেলে। হোটেলটি ঠিক একদম স্টেশনের গায়ে লাগোয়া, তাই কোনো রকম ঝামেলা ছাড়াই পৌঁছে যাব হোটেলে। হোটেল থেকে আমরা যাব সমুদ্র পাড়ে। স্টেশন থেকে বেরিয়ে এই যে দেখা যাচ্ছে হোটেল লিরয়, আমাদের হোটেল যেখানে আমরা থাকবো। অতএব কোনো রকম যাতায়াত খরচা না করেই সরাসরি হোটেলে চলে যাওয়া যেতে পারে। চলুন হোটেলে এবার আমরা ঢুকছি, আর ঢুকে যাবতীয় যে কাজকর্ম আছে, মানে চেক ইনে বেশিক্ষণ সময় লাগবে না আশা করি। বেশ অনেকটা খোলামেলা জায়গার উপরে এই হোটেল আছে, অনেকটাই পার্কিং স্পেস। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই হোটেলটি কাপল ফ্রেন্ডলি, অর্থাৎ আনম্যারিড কাপলদের জন্য একদম আদর্শ। আর এখানে সিঙ্গেল পার্সনও অ্যালাউ করেন। রিসেপশন লাউঞ্জটাও বেশ বড়, আর রিসেপশনে চেক ইন করতে একদম সময় লাগেনি, জাস্ট একটি সই। রুম নম্বর 320, এই রুমের দিকে এবার যেতে গেলে 3rd ফ্লোরে লিফটে করে যেতে হবে, তাই লিফট।
এটি একটি 3 স্টার ক্যাটাগরির হোটেল, যথেষ্টই দামি হোটেল, কিন্তু এখন যেহেতু অফ সিজন তাই আমি কত কম পয়সায় পেয়েছি সেটি আপনাদের জানাবো। তাই নাম দিয়েছি যে লো কস্টে হাই ভ্যালু ট্যুর। আধুনিক মানের হোটেল যেরকম হয় ঠিক সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত রকম সুবিধাযুক্ত এই হোটেল নিয়ে আর বেশি কথা বলবো না এই ভিডিওতে, কারণ অনেক লম্বা হয়ে যাবে। তাই হোটেলের জন্য আমি একটি আলাদা ভিডিও বানাবো। তাই এখন শুধু আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই চেক ইনটা দেখিয়ে তারপরে চলে যাব সি বিচে। এবার এক ঝলক বাথরুমটা দেখে নিই। আছে একটি বড় ওয়ার্ডরোব, এছাড়াও আরো বেশ কিছু র্যাক, আর আরো একটি আকর্ষণ যেটি হলো আছে একটি মিনি ফ্রিজ। ঘরে বসেই অর্ডার দিতে পারেন খাবার এবং পানীয়, তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হয় না, কিন্তু জিএসটিটা একটু বেশি, 18%। এই হোটেলের ঘরগুলির আরেকটি অন্যতম আকর্ষণ, প্রত্যেকটি ঘরের সঙ্গে একটি করে ব্যালকনি। হোটেলে একটু ফ্রেশ হয়ে এবার বেরিয়ে পড়লাম সমুদ্র দর্শনে। দেখছেন বিলবোর্ডে কি লেখা আছে, জগন্নাথ ধাম এখন দীঘায়। এই জগন্নাথ ধামের কি অবস্থা আমরাও দেখবো, আজকে বিকেলেই দেখবো। কিন্তু বাসটা যেভাবে প্যাক দিয়ে গেল জানি না এটা কিসের সংকেত, ভালো না মন্দ। সে যাই হোক, তবে হোটেল লিডওয়ে থেকে এই সমুদ্র সৈকতে আসতে লাগলো মোটামুটি 4 মিনিট হেঁটে। এখন চলছে ভাটা, তাই প্রচুর মানুষজন স্নান করছেন এবং নানা রকম খেলায় মেতে উঠেছেন। নিউ দীঘার এই দিকটায় বেশ খানিকটা জায়গা জুড়ে আছে ঝাউবন, যা এখন প্রায় বিরল এই দীঘাতে। জানি না, হয়তো পরের বার এসে দেখবো এখানে কোনো পার্ক বা নতুন প্রজেক্ট হয়েছে। এই ঝাউবন ঘুরে এবার ফিরে যাব হোটেলে কিছু খাওয়া দাওয়া করতে। এটি হলো এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট। দেখতে যতটা সুন্দর কিন্তু খাবারের মান ততটা নয় আমার মনে হলো খেয়ে, এবং দাম যথেষ্ট বেশি। এখানে খাওয়া দাওয়া করে ঘরে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ব সমুদ্রের উদ্দেশ্যে। সমুদ্রে যাওয়ার আগেই হেঁটেই চলে এলাম এই জগন্নাথ মন্দিরে। এটি দীঘা স্টেশনের ঠিক কাছেই, মোটামুটি কাছেই, তাই হেঁটেই চলে এসেছি। কাজ চলছে, যেরকম জোর কদমে কাজ শুরু হয়েছিল এখন কাজের গতি কিছুটা কমে গেছে, জানালো স্থানীয় মানুষজনেরা।
মোটামুটি আমার ধারণা আরও অন্তত বছরখানেক লাগবে এটা কমপ্লিট হতে। এই মন্দির দেখে এবার যাব ওল্ড দীঘা বিচের দিকে। জগন্নাথ মন্দিরের কাছে এই আপাত নির্জন রাস্তা দিয়ে গেলেই আবার সমুদ্র, আর বাঁদিকে গেলে ওল্ড দীঘা আর ডান দিকে নিউ দীঘা। আমরা চলেছি ওল্ড দীঘার দিকে। বিকেলে সমুদ্রের ধারে এই সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি ওল্ড দীঘার দিকে। বাঁদিকে ঝাউবন আর ডান দিকে সমুদ্র। হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি, মনে হচ্ছে সমুদ্রের জলও আস্তে আস্তে বাড়ছে। আর এবারে বাঁদিকে আর ঝাউবন নেই, আছে বিভিন্ন দোকান। এই ওল্ড দীঘার ডান দিকে সমুদ্র তো আছেই, কিন্তু বাঁ দিকে দোকান আর কংক্রিটের বিভিন্ন স্থাপত্য, কোথাও একটু সবুজের ছোঁয়া নেই। যাক, তার সমুদ্র তো আছে, দিগন্ত বিস্তৃত জলরাশি দেখেই সময় কোন দিক দিয়ে চলে যাবে টেরও পাওয়া যায় না। সমুদ্রের জল কিন্তু সত্যিই বাড়ছে, অনেকটাই বেড়ে গেছে। নানা ধরনের দোকানপাট, বিশ্ব বাংলা পার্ক, আই লাভ দীঘা, এই নানা রকম দেখে ফিরতে হবে নিউ দীঘা। এবার একই পথে হাঁটা শুরু করলাম। এবার বাঁ দিকে সমুদ্র, ডান দিকে ঝাউবন। হাঁটতে হাঁটতে পৌঁছে যাব নিউ দীঘা। নিউ দীঘা বিচে পৌঁছে দেখলাম সূর্যের আলো কমে এসেছে। বিভিন্ন দোকানি, ফেরিওয়ালা এবং তাদের পণ্য বিক্রি করবার জন্য চেষ্টা করছে, আর প্রচুর ভিড়। দূরে দেখা যাচ্ছে সি ফেসিং সমস্ত হোটেল নিউ দীঘার, আর এদিকে গান বাজছে সরকারি সৌজন্যে পাগলা হাওয়ার বাদল দিনে। কাঁচা এবং ম্যারিনেট করা রেডি টু কুক মাছের দোকান তো আছেই। বেশ কিছুক্ষণ সমুদ্রের পাড়ে কাটিয়ে সমুদ্রকে গুড নাইট বলে রওনা দিলাম হোটেলের পথে। রাতের এই নির্জনতা ও মায়াবী আলোয় বেশ সুন্দর লাগছে। আজকে রাতের গল্প এখানে শেষ করে কালকে ভোরেই সমুদ্র। পরিপূর্ণ জোয়ার দেখে এত ভালো লাগে যে এটা ভাষায় প্রকাশ করা যায় না। এই সমুদ্রের ঢেউ দেখতে দেখতে প্রয়োজনীয় তথ্য যেমন ট্রেন, হোটেল, ফেরার বাস, তার সমস্ত বিবরণ আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। সপ্তাহের মাঝখানে বলে অনলাইনের মাধ্যমেই বুক করেছিলাম, তাই বেশ সস্তা। যে হোটেলে ছিলাম তার এক রাতের ডিলাক্স রুমের ভাড়া পড়েছে সমস্ত রকম ট্যাক্স সহ 1760 টাকা মাত্র। এই একই ঘরে কিন্তু উইকেন্ডে বা বিশেষ বিশেষ ছুটির দিনে এই ঘরের ভাড়া হয়ে যায় 6000 থেকে 7000 টাকা। দীঘা পৌঁছানোর জন্য ভালো অপশান হাওড়া থেকে সকাল 6টা 45 মিনিটে তাম্রলিপ্ত এক্সপ্রেস। তবে এখন প্রায় দিনই বেশ দেরিতে ছাড়ছে। আর ভাড়া, সেকেন্ড সিটিংয়ের ভাড়া 105 টাকা, আর এসি চেয়ার কারের ভাড়া 380 টাকা। এছাড়া ধর্মতলা ও বিভিন্ন জায়গা থেকে সকালে বাস আসে, যার ভাড়া শুরু হয় 145 টাকা থেকে শুরু করে একেবারে 700 টাকা পর্যন্ত। কলকাতায় ফেরার জন্য আমি বুক করেছি শ্যামলী পরিবহনের ভলভো বাস, ভাড়া মাত্র 300 টাকা। বাস ছাড়বার টাইম এই নিউ দীঘা থেকে 1টা 40 মিনিটে এবং কলকাতায় পৌঁছে যাবে ঠিক 6টার মধ্যে।
ঠিক সময়ে আমাদের শ্যামলী পরিবহনের গাড়ি চলে এসছে এবং আমরা এবার উঠে যাব। এবার আপনাদের আসল কথাটি বলে দিই যে এই যে টোটাল ট্যুরটি হলো 1 রাত্রি 2 দিনের ট্যুর, তাতে যাতায়াত সহ সব মিলে আমার খরচা হয়েছে 4000 টাকার কিছু কম। অর্থাৎ আবার বলছি, কম খরচে উচ্চমানের পরিষেবা। দেখা হবে পরের ভিডিওতে। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ।